শিক্ষার্থীদের টানা আন্দোলনের ফলে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ জন ডিন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান। পদত্যাগ করা ডিনরা হলেন আইন অনুষদের আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম একরামুল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার বলেন, ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র ভিসির কাছে জমা দিয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দেওয়া হয়। যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায় না, তাদের রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, মব ভায়োলেন্স রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে এই অপশক্তিকে। তিনি আরও বলেন, প্রথম আলো, ডেইলি স্টার নয়, বরং গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, জুলাই আন্দোলনের ওপর আঘাত এসেছে। বর্তমানে যে বাংলাদেশ দেখা যাচ্ছে তার স্বপ্ন কখনো দেখা হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে। সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলেও মনে করেন তিনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধীদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছে নাগরিক সমাজ ও রাজনৈতিক মহল। ইফতেখার রেজার রিপোর্ট। সহিংসতা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও নোয়াব। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। শুধু প্রতিবাদ করলে হবে না। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে একই সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। তারা বলছেন, মব সন্ত্রাসের পেছনে সরকারের একটি অংশ কাজ করছে, আর তাদের শক্তি যোগান দিচ্ছে একটি রাজনৈতিক দল। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার উপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না, এবং কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। যে এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। প্রথম আলো, ডেইলি স্টারে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি। কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে
আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। ব্যবসায়ী সমাজের প্রশ্ন, সরকার কি বিদেশি বিনিয়োগ বন্ধে কাজ করছে কিনা। প্রতিবাদ সভা শেষে সার্ক ফোয়ারায় মানববন্ধন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতার সবাই হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত মোট 31 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। তবে হামলা না ঠেকানোর ব্যর্থতার দায় নিতে রাজি নয় পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা পরিহার করতেই অ্যাকশনে যায়নি পুলিশ। পুলিশের মূল লক্ষ্য ছিল হতাহত এড়ানো। নগরবাসীকে নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি। অপরাধী, কতিপয় অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে, তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে, এটা আইনেই বলা আছে। আইনানুগভাবে আমরা এটার জন্য কিন্তু এন্টাইটেল। শুধু এই ঘটনায় না, আরও অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা করে, আপনারা তথ্য দিবেন। এটা কিন্তু আপনাকে আইনানুগভাবে এই অধিকারটুকু দেওয়া হয়েছে। আপনারা এই তথ্য দিবেন, আমাদেরকে সহায়তা করবেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের তারিখ ঘনিয়ে আসলে সব ধরনের ভয় কেটে যাবে। সুষ্ঠু ভোটের পরিবেশ রয়েছে বলেও তিনি জানান। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এখন পর্যন্ত 6 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন, যা মডেল হয়ে থাকবে বলেও তিনি জানান। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসীরা। সুযোগ পাবে নির্বাচনে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত 6.5 লাখ প্রবাসী ও 1.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। পোস্টাল ব্যালট পাঠানোর কাজে নিয়োজিত ডাক বিভাগের মেইল সেন্টার সরেজমিন পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ 3 দিনে পোস্টাল ব্যালটের নিবন্ধন বাড়ার প্রত্যাশা করেন তিনি। সারা এই যে হাইব্রিড মডেলটা, যে অনলাইন রেজিস্ট্রেশন বাট ম্যানুয়ালি পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট কালেকশন করা, এইটা একটা মডেল হয়ে থাকবে। আমরা দেখি, হয়তো আপনারা দেখবেন যে কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরও উন্নত হবে। পরিদর্শন শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন সিইসি। ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি, আমরা কনফিডেন্ট, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। সবার সহায়তায় নির্বাচনের সব চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করেন নির্বাচন কমিশনাররা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। পুলিশ জানায়, সকালে চা পানের সময় 4 জন লোক এসে মোতালেবকে মারধর শুরু করে। পরে তার চোখ বেঁধে অন্যত্র নিয়ে মাথায় গুলি করে মৃত ভেবে চলে যায়। আশেপাশের লোকজন আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কয়জন ছিল? 3 থেকে 4 জন। কাউকে চিনতে পারছেন? না, আমার চোখ ধরে বসছে, আমি তো চিনতে পারিনি। সকালবেলা উঠে ফোন দিয়েছি, ধরে না। তারপরে কিছু সময় পর একটা লোক অটো ড্রাইভার মনে হয় ফোন দিয়ে বলতেছে যে এরকম তাকে গুলি করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার 12 আসামির প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে আসামিদের ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাত হোসেনের আদালতে উপস্থাপন করলে তিনি এই আদেশ দেন। এদিকে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং এ বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কয়েকটি সংগঠন। এ সময় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যায়, সত্য ও শান্তির পক্ষে অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান। একই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা। চট্টগ্রাম বন্দর ও আশেপাশের মাফিয়া চক্র অনেক শক্তিশালী উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, এসব মাফিয়াদের নির্মূল যত সহজ মনে হয় ততটা সহজ নয়। শিপিং কর্পোরেশন বিএসসি মাফিয়াদের কারণে অতীতে লাভের মুখ দেখেনি বলে জানান তিনি। চট্টগ্রামের বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার গত 15 মাসে চট্টগ্রাম বন্দরে $1 বিলিয়ন বিনিয়োগের ব্যবস্থা করেছে। বন্দরের বে টার্মিনালের উন্নয়নের বিশ্ব ব্যাংক থেকে $680 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ট্রাস্টি বোর্ড। চট্টগ্রামে বিআরটিএ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 31টি পরিবারের মাঝে 1,37,00,000 টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত 24টি পরিবারকে 5 লাখ টাকা করে এবং আহত 60টি পরিবারকে বিভিন্ন অঙ্কের সহায়তা দেয়া হয়। পাশাপাশি খাগড়াছড়ির 5টি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হয় আরও 21 লাখ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার একটি ভয় ও বাধাহীন নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান উদ্বোধন শেষে তিনি গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, এই সনদ বাস্তবায়িত হলে দেশ বহু বছর নিরাপদে থাকবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে 10টি ভোটের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভ্যান। লক্ষ্য জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে সরকার। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তৈরি করা জুলাই সনদ জনগণ পছন্দ করলে দেশ দীর্ঘ সময় নিরাপদে থাকবে। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব মন্তব্য করে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করা সহ 3 দাবি পূরণে সরকারকে সতর্ক করেছে ইনকিলাব মঞ্চ।
রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে এসব দাবি পূরণের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা। এছাড়া কাল শাহবাগে শহীদি শপথ পাঠ করবে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। শহীদ শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধের ঘটনার 11 দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিতসহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের জনসম্মুখে না আনলে জনগণ ঘরে ফিরে যাবে না। আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে দেশবাসীর সামনে উন্মোচন করার আহ্বান জানান। ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালিয়ে যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজ করে আপনি এসব কাজ করতে পারেন। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করাই হবে বড় ইনসাফ, এমন মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশের স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করবে তারা। জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদি শপথ করবে বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বর ইনশাআল্লাহ। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সরকার ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে, এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট এখন হলো উনি বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি না। এদিকে নিরাপত্তা ঝুঁকিতে থাকা হাদির বোন, এনসিপি নেতা এবং সাংবাদিক সহ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 20 জনের মতো। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 8.5%। 2026 সালের জুনে যা 7% নিচে নামবে বলে জানানো হয়েছে অর্থনীতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে দেশের অর্থনীতির সাম্প্রতিক সূচকগুলো পর্যালোচনা করা হয়। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতি, মজুরি প্রবৃদ্ধি, কৃষি উৎপাদন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ আমদানি রপ্তানির নানা দিক। ডিসেম্বরের মাঝামাঝি আমন ধানের উৎপাদন 170 মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়। আউশ ধানের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় 7% বেড়েছে বলে জানানো হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুদক। বিকেলে দুদকের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিন ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে দুদক আলাদা 2টি মামলা করেছে বলেও জানান তিনি। বলেন, কাগুজে প্রতিষ্ঠান খুলে ন্যাশনাল ব্যাংকের 813 কোটি টাকার ঋণের নামে আত্মসাৎ করায় ব্যাংকটির সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভিন হক শিকদার সহ সংশ্লিষ্ট 31 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর 2 আসনের প্রার্থী জালাল উদ্দিনকে সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জনপূর্বক নিজ এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে আনয়নপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বিচার বিভাগ, বিচারপতি ও আইনজীবীদের নিয়ে অসম্মানজনক বক্তব্য না রাখতে আহ্বান জানিয়েছেন
সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সম্প্রতি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আইন উপদেষ্টা হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদের বিষয়ে কথা বলেন। সেখানে আসামিদের জামিন নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। তার ওই বক্তব্যের প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে সাধারণ আইনজীবীরা। সেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য রাখেন।